ওকে, আজকে এবিটিএ টেস্ট পেপারের ৩৭৮ নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব আমরা। সবাই সাথে, সাথে নিজেদের খাতা, পেন রাখবে। আমার সাথে, সাথে অঙ্কগুলো করার চেষ্টা করবে। যেখানে আটকে যাবে সেখানে অঙ্কগুলো দেখে নেবে। তো শুরু করার আগে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে নিচে দেখবে হচ্ছে সবাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেগুলোতে চাইলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমি যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর পিডিএফগুলো সেন্ড করে দেবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দেওয়া আছে সেটাতেও আমি এই পিডিএফগুলো সেন্ড করে দেবো। তো জয়েন হয়ে যেও টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো শুরু করা যাক আজকের অঙ্ক। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, একটি ব্যক্তি এক ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তাহলে এই অঙ্কটা কীভাবে করব? তাহলে ফর্মুলা ফেলে করার চেষ্টা করি। দেখো, ব্যক্তিটা 1 নম্বর অঙ্ক, ফটাফট স্পিডে করার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে ব্যক্তিটা ব্যাংকে কত টাকা রাখলো? 100 টাকা রাখলো। কত পার্সেন্ট সুদ? R% ধরে নিচ্ছি। তাহলে 1 প্লাস R/100 কত বছরের জন্য? 2 বছরের জন্য। তার মানে স্কোয়ার ইকুয়াল টু 1 to 1, 121 টাকা হলো। তাহলে 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 to 1/100। এবার এখানে যদি স্কোয়ার রুট করে দিই তাহলে 1 প্লাস R/100 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 11/10, কারণ এটা স্কোয়ার রুট করলে 11/10 হয়ে যাবে। তাহলে R/100 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 11/10 মাইনাস 1 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? তাহলে 10/1। তাহলে R/100 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1/10। এই জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল? এই 10টা এপারে চলে গেলে 10%। তাহলে অপশন কত নাম্বার অপশনটা হবে? এ নাম্বার অপশন হবে 10% অ্যান্সার। ওকে, তারপর নেক্সট অঙ্ক চলে যায় ফটাফট। তারপর 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ax² প্লাস bx প্লাস c সমীকরণের বীজদ্বয় সমান হলে এখান থেকে কোনটা হবে? এবার দেখো, বীজদ্বয় যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি জানি? b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে b² মাইনাস 4ac যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে কোন গানের c দিয়ে সবগুলো দেওয়া আছে, তাহলে 4ac ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? b² হয়ে যাবে। তাহলে c ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? b²/4a। তাহলে b²/4 কত নম্বর অপশান আছে দেখো, তোমার হচ্ছে অপশন b²/4a, b²/c ইজ ইকুয়াল টু b²/4a, ডি নাম্বার অপশনটা। তাহলে ডি নাম্বার অপশনটা হয়ে যাবে। এবার 3 নম্বর অঙ্কটা চলে আসি। 3 নম্বর অঙ্কটা কী আছে দেখো, তোমার হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি হলে সিওডির মান কত হবে? দেখো, এটার অ্যান্সার 60 ডিগ্রি হবে, কারণ দেখো এই যে একটা বৃত্ত আঁকলা, বৃত্ত এঁকে দেখো এ বি একটা জ্যা, সিডিও একটা জ্যা, তাহলে এই দুজনের দৈর্ঘ্য সমান। এবার এই কেন্দ্রটা কত? ও এ ও বি যদি আঁকো তাহলে এটার দৈর্ঘ্য সেম হয়ে যাচ্ছে। আবার এখান থেকে সিওডি যদি আঁকো তাহলে দেখো এটার দৈর্ঘ্য তো সমান হয়ে যাচ্ছে। আবার এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে দেখো এই দুটো বাহু সমান হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রিভুজ দুটো কী হচ্ছে? সিমেট্রি হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা যেটা হবে এই কোণটাও সেটা হয়ে যাবে না? তাহলে এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণটাও কত ডিগ্রি হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 60 ডিগ্রি। ওকে, তাহলে কত নম্বর অপশান হচ্ছে? এটা সি নাম্বার অপশান হচ্ছে। তারপরে পরের অঙ্কটাতে চলে আসছি। পরের অঙ্কটাতে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 4 নম্বর অঙ্কটাতে আছে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটার মান বের করতে বলেছে। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা 2 cos 3 থিটা ইকুয়াল টু কত আছে? 1 আছে। তাহলে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে cos 3 থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/2। তাহলে 1/2 মানে আবার কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। 3 থিটা cos 3 থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? cos 60 ডিগ্রি। তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশান সি 20 ডিগ্রি। ওকে, এই এখানে 20 ডিগ্রি আছে। তারপরে 5 নম্বর অঙ্কে চলে আসি। 5 নম্বর কী বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দুটি ঘনকের আয়তনের অনুপাত কত বলেছে? 1:27। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটার একটা ট্রিক আছে। হ্যাঁ, এই ট্রিকগুলো আমি যখন ব্যাচে করাই স্টুডেন্টদেরকে তখন বলে দিই। দেখো 5 নম্বর অঙ্কটা, এটা মনে রাখবে, যখন ডাইমেনশন চেঞ্জ করব তখন একটা একটা করে স্কোয়ার অ্যাড করবো। মনে করো ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে হচ্ছে 1:a/b। কোনো কিছুর ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:b। যখন সেটা ক্ষেত্রফলে ট্রান্সফার হয়ে যাবে তখন হয়ে যাবে সেটা a²/b²। আবার যখন সেটা আয়তনে ট্রান্সফার হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে a³ b³। এটা হচ্ছে শর্ট ট্রিক, এটা মনে রাখবে ট্রিকটা। তাহলে এখানে কি বলেছে? ঘনকের আয়তনের অনুপাত কত দেওয়া আছে? 1:27। 1:27 মানে কত? 1:3, তার মাথায় কিউব, 3 × 9 3 × 27। এবার দেখো এটা কি আয়তনে দেওয়া আছে। এবার ক্ষেত্রফলে যেতে গেলে কি করতে লাগবে? স্কোয়ার আনতে লাগবে মাথায়। তাহলে ক্ষেত্রফলে যেতে গেলে এটা কত হয়ে যাবে? 1:3²। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? ক্ষেত্রফলের অনুপাত।
ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে তাহলে এখান থেকে 1:9, এটা হয়ে যাবে রিকোয়ার্ড ক্ষেত্রফল। মনে থাকবে? তাহলে অপশন কত নাম্বার হয়ে যাবে? সি নাম্বার অপশনটা ট্রু হয়ে যাবে। এই ট্রিকটা খুবই হেল্পফুল MCQ এর জন্য, এটা মনে রাখবে ট্রিকটা। হ্যাঁ, সচরাচর এই ট্রিকটা সকলে বলে না। ওকে, তারপর নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ফটাফট। নেক্সট 6 নম্বর অঙ্কটা দেখো, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা কত হবে? 15, 11, 10 না 11.5? তাহলে মধ্যমা বের করার জন্য আগে প্রথমে আমাদেরকে কী করতে লাগবে? এইগুলোকে বড় থেকে ছোট পর্যায়ক্রমে সাজিয়ে নিতে লাগবে। তাহলে বড় থেকে ছোট পর্যায়ক্রমে সাজাই, বড় থেকে ছোট পর্যায়ক্রমে সাজালে কত হয়ে যাবে? তাহলে বড় থেকে সাজালে ছোট সাজালে কত হয়েছে? কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক, MCQ এর 6 নম্বর অঙ্ক। তাহলে বড় থেকে ছোট যদি এটাকে সাজাই, সবার প্রথমে কত আসবে? 7 আসবে। তারপরে কত আসবে? 8 নম্বর অঙ্কটা আসবে, 8 নাম্বার আসবে। তারপরে কত আসবে? 9 আসবে। তারপরে 10 আসবে। এবার দেখো 11 এখানে দুইবার আছে, এইখানে একবার 11 আছে, এইখানে একবার 11 আছে। তাহলে কত আসবে? 11, 11। তারপরে কত আসবে? 11, 11-র পর কত আছে? 12 আছে কোথাও? 12 নেই, 13 আছে। তাহলে 13, তারপরে কত হয়ে যাবে? 15, তারপরে 16। এবার কাউন্ট করো কতগুলো নাম্বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে মাঝখানের পজিশনে কোন নাম্বার হবে? 9। টোটাল নাম্বার কত আছে? 9। তাহলে মাঝের পজিশনে কোন নাম্বারটা থাকবে? কত নাম্বার পজিশনে নাম্বার থাকবে? এটা বের করতে গেলে কত কী করতে হয়? 9-এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে কত হয়ে যায়? 9 যোগ 1, 10/2। তার মানে কত হয়ে যাচ্ছে? 5। তাহলে ফিফথ পজিশনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই হয়ে যাবে আমার হচ্ছে মধ্যমা। তাহলে ফিফথ পজিশনে কোন নাম্বারটা আছে? 1, 2, 3, 4, 5। ফিফথ পজিশনে কত আছে? 11 আছে। তাহলে 11ই হয়ে যাবে আমার মধ্যমা। তাহলে এখানে মধ্যমা কত হবে? বি নাম্বার অপশন 11। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তারপরে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক কী আছে? শূন্যস্থান পূরণ করো 2 এর। কী বলেছে? একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ কত টাকা পায়? আচ্ছা, তোমাদের সচরাচর জেনারেল যেই ফর্মুলায় এই অঙ্কটা করানো হয়, জেনারেল ফর্মুলায় করতে গেলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে, টাইমও বেশি কনজিউম করবে। তো আমি শর্ট ট্রিকগুলো শিখিয়ে দিচ্ছি। পরীক্ষার আগে আগে শর্ট ট্রিকগুলো শিখে রাখো, কাজে লাগবে। MCQগুলো সলভ করতে খুব কম সময়ের মধ্যে MCQগুলো পরীক্ষার হলে গিয়ে সলভ করতে পারবে। তাহলে এখানে কি বলেছে? ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত কত? তাহলে কত নম্বর? 2 এর 1 নম্বর অঙ্ক এটা, তাই তো? রাজুকে আর দিয়ে, আসিফকে এ দিয়ে সিম্বলাইজ করছি। মূলধনের অনুপাত কত? 5:4। 5:4। তাহলে রাজু মোট লাভের কত টাকা পাচ্ছে? 80 টাকা পাচ্ছে। তাহলে 5, রাজুর কত? 5। 5 মানে কত হয়ে যাচ্ছে? 80। তাহলে 1 মানে কত হয়ে যাবে? 1 মানে কত হয়ে যাবে? 80/5। তার মানে কত হয়ে যাচ্ছে? 5 একে 5, 5 6 30, তাই তো? তাহলে 1 = 16 হয়ে যাচ্ছে। আমাকে কী বের করতে লাগবে? আসিফ কত টাকা পায়, মানে 4 বের করতে লাগবে। তাহলে 4 বের করতে গেলে কী করতে লাগবে? 4, 1 মানে কত বের হলো? 16। তাহলে 4 মানে কত বের হবে? 4 × 16। 4 16 কত হয়ে যাচ্ছে? 4 16 কত হচ্ছে? 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64। তাহলে 64 হয়ে যাচ্ছে। তাহলে আসিফ কত টাকা পাচ্ছে? আসিফ পায় কত টাকা? 64 টাকা। এটা হয়ে যাচ্ছে শর্ট ট্রিক বেস্ট, কম সময়ের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। এবার এইটা যদি কেউ না বুঝতে পারো, আমি জেনারেল নিয়মেও করে দিচ্ছি। দেখো, রাজু কত আছে? রাজু আর আসিফ কত হয়ে যাচ্ছে? রাজু আসিফ কত হয়ে যাচ্ছে? 5:4, তাই তো? এবার আমরা এখানে কী জানি? মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সেম হয়। তাহলে এই যে মূলধনের অনুপাতটা দেওয়া আছে সেটা লাভের অনুপাতের সাথে সমান হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি রাজু এর লাভ 5x আর আসিফের লাভ 4x। তাহলে আবার রাজুর লাভ কত দেওয়া আছে? 5x = কত দেওয়া আছে? 80 টাকা। তাহলে 5x = কত হয়ে যাচ্ছে? 80 টাকা। x = কত বেরোচ্ছে? একই রকমভাবে 16 বেরোবে। তাহলে আমাকে কী বের করতে লাগবে? আসিফের লাভ কত? 4x। তার মানে কত? 4 × 16, তার মানে কত হয়ে যাচ্ছে? 64। আশা করি বোঝা গেল। এবার পরের অঙ্কে চলে আসছি ফটাফট। 2 নম্বর অঙ্কটা কী বলেছে? x = y এবং x = z হলে y + z = কত হবে? দেখো, x = y দেওয়া আছে 2 নম্বর অঙ্ক, x = y এবং কী দেওয়া আছে? x = z। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? x = k1y এবং x = k2z, তাই তো? এবার আমাকে কী বের করতে বলেছে? y + z, এই দুটো বের করতে বলেছে তো। তাহলে এখান থেকে y = কত বেরোচ্ছে? x/k1 আর z = কত বেরোচ্ছে এখান থেকে? x/k2। তাহলে এবার যদি আমি এখান থেকে y + z বের করতে যাই, তাহলে y + z = কত হয়ে যাবে এখান থেকে? y এর ভ্যালু বসিয়ে দিই। y এর ভ্যালু কত আছে এখানে? x/k2
K1 প্লাস জেডের ভ্যালু কত x/K2। আচ্ছা, হাতের লেখাগুলো কি খুব ছোটো ছোটো হচ্ছে? একটু কমেন্ট করে জানাবে। তাহলে এখান থেকে যদি আমি এক্সটা কমন নিয়ে নিচ্ছি তাহলে 1/K1 প্লাস 1/K2। এবার দেখো এই পার্টটা তো কনস্ট্যান্ট, K1 K2 যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এখানে ভেদ ধ্রুবক যদি বসিয়ে দিই তাহলে এটাও তো একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি না y প্লাস জেড ইজ প্রপোর্শনাল টু এক্স। ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সারটা কত হয়ে যাবে? এক্স। শূন্যস্থানের জায়গায় কত বসবে? এক্স বসবে। এবার পরের অঙ্কে চলে আসছি ফটাফট। পরের অঙ্ক কি আছে? কত নম্বর অঙ্ক এবার? 3 নম্বর। একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কী হবে? একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কী হবে? সম্মুখ বৃত্তস্থ কোণ, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে না? সম্মুখ বৃত্তস্থ কোণ কী হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে কী হয়ে যাবে? 3 নম্বর অপশানটা, 2-এর 3 নম্বর অপশানটা কী হয়ে যাবে? অর্ধেক। সম্মুখ বৃত্তস্থ কোণ কী হয়ে যায়? কেন্দ্রস্থ কোণের একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কত হবে? হ্যাঁ, তাহলে এটা কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। কারণ আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। তাহলে সম্মুখ বৃত্তস্থ কোণ আমাকে বের করতে বলেছে, তাহলে এটা কত হয়ে যাবে? অ্যান্সার অর্ধেক। তারপরে 4 নাম্বারটা যদি করতে যাই, 2-এর 4 নাম্বারটা কী আছে? যদি সাইন সি ইজ ইকুয়াল টু 4/5, সাইন সি ইজ ইকুয়াল টু কত? 4/5, তবে কস সি ইন্টু কোসেক সি এর মান বের করতে বলেছে। তাহলে সাইন সি মানে 4/5, সাইন সি 4/5, তাহলে এখান থেকে এটাও ট্রিক খাটিয়ে করতে যাই। তাহলে সাইন সি মানে, সাইন মানে কত? লম্ব, অতিভুজ, ধ্রুবক ট্রুবক এগুলো ধরছি না, কারণ হচ্ছে যেহেতু এমসিকিউ তোমার অ্যান্সারটা দরকার, কীভাবে অঙ্কের প্রসেস দরকার না। তাহলে সাইন সি মানে কত? 4/5, তাহলে সাইন সি মানে কত? লম্ব বাই অতিভুজ, তাহলে 4 লম্ব, অতিভুজ 5, তাহলে ভূমি কত হয়ে যাবে? √5² - 4², তার মানে কত? √25 - 16, তার মানে কত? 9, তার মানে কত? 3। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? ভূমিটা 3 হয়ে যাচ্ছে। তাহলে এবার এখান থেকে আমাকে কী বের করতে বলছে? কস সি ইন্টু কোসেক সি, তাই তো? তাহলে কস সি মানে কত? ভূমি বাই অতিভুজ মানে কত? 3/5। আর কোসেক সি, কোসেক মানে কি? সাইনের উল্টে দিলে কোসেক হয়ে যাবে, তার মানে 5/4। এবার 5 5 কাটলো, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? 3/4। তারপর নেক্সট অঙ্কে চলে যায়। নেক্সট অঙ্কটা কী বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙ, এটা কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক, 2-এর 5 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙ কীরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। চোঙের কি বলেছে? আয়তন। চোঙের আয়তনের সূত্র কি? πr²h, এবং বক্রতলের ক্ষেত্রফল এটা কত? 2πrh বক্রতলের ক্ষেত্রফল। এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে ব্যাসের দৈর্ঘ্য মানে 2r আমাকে বের করতে বলেছে। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, পাই ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এই আর আর এই আর ক্যান্সেল আউট হয়ে গেল, তাই কি না? তাহলে r ইকুয়াল টু কত বেরোচ্ছে? 2। তাহলে 2r আমাকে বের করতে লাগবে। এটা r মানে ব্যাসার্ধ, আর 2r মানে কত? ব্যাস। তাহলে 2r ইজ ইকুয়াল টু কত বেরোবে? 4। 2 × 2 মানে 4। তাহলে কত হয়ে যাবে? 4 ইউনিট। ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 4 ইউনিট। তারপরে নেক্সট অঙ্ক চলে আসছি 6 নাম্বারটা, 2-এর 6 নম্বর অঙ্ক। 2-এর 6 নম্বর অঙ্ক কী আছে? যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু হলো ড্যাশ প্রবণতার একক। তাহলে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু হলো কিসের? সেন্ট্রাল প্রবণতার একক। সেন্ট্রাল বা বাংলায় যেটাকে কি বলে? কেন্দ্রীয় প্রবণতা মাপার একক। তাহলে যৌগিক গড় এগুলো কি প্রবণতা মাপার একক? কেন্দ্রীয় প্রবণতা মাপক। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্ক কী আছে? 3-এর সত্য মিথ্যা নির্ধারণ করতে লাগবে, 3-এর অঙ্কগুলো। ওকে, 3-এর 1-এ চলে আসছি। 3-এর 1 নাম্বারটা কী বলেছে? 100 টাকায় বার্ষিক 8% হারে n বছরের মোট সুদের পরিমাণ কত? Rn। দেখি এটা ঠিক আছে কিনা। সুদ মানে কি? আয় বের করতে বলেছে। আয় 100 টাকায় মানে 100 আসল, আর বার্ষিক সুদ ইন্টু n বছর, PTR/100। এবার 100 কেটে গেল, তাহলে আয় কত বেরোচ্ছে? Rn। তার মানে এই বক্তব্যটি সত্য। তাহলে কী হয়েছে? 1 নম্বরের বক্তব্যটি সত্য। এবার 3-এর 2 নম্বরটা করি। 3-এর 2 নম্বরটা কী বলেছে? A/B
সরি এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু এ স্কোয়ারের যৌগিক অনুপাত কত হবে? 1:1 হবে, এটা বের করতে হবে। যৌগিক অনুপাত মানে কি? প্রথমের দিকে যেগুলো থাকবে সেগুলো সব গুণ, পরের দিকে যেগুলো থাকবে সেগুলো সব গুণ। তাহলে প্রথমের দিকে যেগুলো থাকবে সেগুলো গুণ। প্রথমের দিকে কত আছে? এ বি, প্রথমেরটার ক্ষেত্রে কী আছে? এ বি প্রথমের দিকে, তারপরেরটার ক্ষেত্রে কী আছে? ইন্টু বিসি ইন্টু কত আছে? সি এ ইস টু, এটার ক্ষেত্রে প্রথমেরটাতে কত আছে? সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু কত, আবার এখানে এটাও আছে এ স্কোয়ার, এখানে ভুল দেওয়া আছে কোথাও একটা, হ্যাঁ। তা এখানে এ স্কোয়ার, এখানে ভুল দেওয়া আছে, হ্যাঁ এটা এ স্কোয়ার হতো না, প্রিন্টিং মিস্টেক করেছে, এটা বি স্কোয়ার হতো। যদি বি, তাহলে এখানে ঠিক করে নাও, বি স্কোয়ার হবে এটা। তাহলে এখানে যদি বি স্কোয়ার করে দিই তাহলে দেখো এখানে এ ইন্টু এ কত হয়েছে? এ স্কোয়ার, বি ইন্টু বি কত হয়ে যাচ্ছে? বি স্কোয়ার, সি ইন্টু সি কত হয়ে যাচ্ছে? সি স্কোয়ার, আবার এখানেও কত হয়ে যাচ্ছে? এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে 1:1। তার মানে এটা সত্য হয়ে যাবে কখন সত্য হবে? যদি এইটা প্রিন্টিং মিস্টেকটা ঠিক করা হয়, মানে এটার প্রিন্টিং মিস্টেকটা ঠিক করা হয়, মানে এখানে এ স্কোয়ারের জায়গায় যদি বি স্কোয়ার থাকে। আর যদি তাছাড়া এটা যেভাবে আছে সেইভাবে মিথ্যা হবে। এবার এটা অঙ্কটা প্রিন্টিং মিস্টেক দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এটাকে যদি ঠিক করে নাও তাহলে সত্য হবে। আর তাছাড়া যেভাবে দেওয়া আছে ওইভাবে করলে মিথ্যা। ওকে, নেক্সট অঙ্ক চলে আসছি, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সর্বদা পরস্পর পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক হয়? পূরক হয় না, সম্পূরক হয়। তাহলে এটা কী দেওয়া আছে? ভুল দেওয়া আছে। তারপরে কী দেওয়া আছে? 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা করা যাক। 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? ট্যান এ ডট ট্যান বি ইজ ইকুয়াল টু 1 হলে এ প্লাস বি 90 ডিগ্রি হবে। এটা কি সত্যি হবে? হ্যাঁ, এটা মেবি সত্যি হবে। দেখা যাক, করে দেখা যাক অঙ্কটা। ট্যান এ ডট ট্যান বি ইকুয়াল টু 1 আছে, তাহলে ট্যান এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/tan বি মানে কত? ট্যান এ ইকুয়াল টু 1/tan মানে কত? 1/tan মানে কত? কট বি। আবার ট্যান এ ইকুয়াল টু কট বিকে কত লেখা যায়? কট 90 ডিগ্রি, সরি কটকে ট্যান 90 ডিগ্রি মাইনাস কত লেখা যায়? বি লেখা যায়। এবার এই ট্যান ক্যান্সেল আউট হয়ে গেল। এ ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। আচ্ছা, খুব স্পিডে কি কথাগুলো যাচ্ছে, মানে কথাগুলো বোঝা যাচ্ছে তো? যদি কথাগুলো খুব স্পিডে হয় আমাকে কমেন্ট করে একটু জানাবে, চেষ্টা করবো আস্তে আস্তে বলার। ওকে, এবার নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্কটা কত নম্বর? 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কী বলেছে? দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান হয়। দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান হবে? 5 নম্বরটি কি ঠিক বলেছে? দুটি সদৃশ ত্রিভুজের বাহুগুলি সমান হয় না, কোণগুলি সমান হয়, তার মানে এটা ফলস, ভুল। তারপর 6 নম্বর, এটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তার নাম কি? ওজাইভ। এটা কি সত্য? ওজাইভের সাহায্যেই তো আমরা মধ্যমা বের করি, যে চিত্রটা রেখচিত্রের সাহায্যে। এমনিও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের দ্বারা বের করা যায়, কিন্তু এই ওজাইভ ড্র করেও বের করতে পারি, তাহলে এটা ট্রু। তারপর নেক্সট চলে আসছি, এবার এই অঙ্কগুলো ভালো করে করতে লাগবে। নেক্সট 4-এর অঙ্ক। 4-এর প্রথম অঙ্কটা দেখি, করার চেষ্টা করি। চলো 1 নম্বরটা কী দেওয়া আছে 4-এর? আচ্ছা, নিচে কমেন্ট করে আমাকে জানাবে টেস্ট পেপারের কোন কোন সেটগুলো সলভ করলে তোমাদের, মানে কত কত নাম্বার পেজে সেটগুলো সলভ করলে তোমাদের সুবিধা হবে, তাহলে আমি সেই হিসেবে সলভ করব। মানে তোমাদের বক্তব্য মতাদর্শগুলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি চাইছো, সেই হিসাবে আমি ক্লাসগুলো দেবো। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত টাকা? 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে 400 টাকা। তাহলে এই অঙ্কগুলো একটু যেহেতু 2 নম্বরের আছে, একটু ডিটেলে ধীরে সুস্থে মানে লিখে করতে লাগবে, তাহলে সেইভাবেই করার চেষ্টা করছি। তাহলে 400 টাকা, তাহলে এখানে মূলধন কি দেওয়া আছে? পি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 400, সময় এন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 বছর। তারপরে সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে? 441 টাকা। তাহলে আমাকে বার্ষিক শতকরা সুদের হার বের করতে বলেছে। তাহলে ধরে নাও সুদের হার, ধরি সুদের হার R%। তাহলে এখানে ফর্মুলা ফেলে দাও। ফর্মুলা ফেললে কত হয়ে যাবে? সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কত?
পি ইন্টু 1 প্লাস আর বাই 100, পি এর মান কত 400 ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে কত এন, এর ভ্যালু কত হচ্ছে 2 আছে, ইকুয়াল টু 441। তাহলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত 441 বাই 400। এবার 441 মানে কত 21 স্কোয়ার, 21 স্কোয়ার মানে 441, আর এটা মানে কত 20 স্কোয়ার, তাই তো? কত হয়ে যাচ্ছে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। এবার বোথ সাইড থেকে যদি স্কোয়ার উঠিয়ে দিই তাহলে আর বাই 100 ইকুয়াল টু 21 বাই 20 হয়ে যাচ্ছে, তাই তো? 1 প্লাস আর বাই 100 21 বাই 20, তাহলে 1টাকে ওই পারে যদি নিয়ে যাই তাহলে -1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে 1 বাই 20 আর বাই 100। এই 0 কাটলো, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে আর এর ভ্যালু কত বেরোচ্ছে 5%। তাহলে অ্যান্সার কত হবে? অতএব সমূল চক্রবৃদ্ধি কত, সরি সুদের হার কত, চক্রবৃদ্ধি সুদের হার আচ্ছা আমার হাতের লেখাগুলো বুঝতে পারছো তো? আমার হাতের লেখাগুলো একটু কিন্তু খারাপ, যদি বুঝতে না পারো বলবে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে লেখার। 5%, ওকে। তারপরে 2 নম্বর অঙ্কটা, 4-এর 2 নম্বর অঙ্ক। আচ্ছা, অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে। এবার আমি কি বললাম, মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সেম হয়, তাহলে যেটা মূলধনের অনুপাত দেওয়া আছে ওটাই লাভের অনুপাত হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি 3 জনের লাভ, ধরি প্রথম জনের লাভ লাভ 3x, সেকেন্ড জনের লাভ বা দ্বিতীয় জনের লাভ 8x, থার্ড জনের লাভ বা তৃতীয় জনের লাভ কত 5x, হয়ে গেল এই তিনটা। এবার প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভের মধ্যে ফারাক কত 60, তাহলে শর্ত মতো কত 5x মাইনাস 3x ইকুয়াল টু কত 60। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু কত বেরোচ্ছে 60, x ইকুয়াল টু কত বেরোচ্ছে 30। তাহলে আমাকে কি বের করতে বলেছে, ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তাহলে এবার দেখো মোট লাভ কত, এটা যোগ এটা যোগ এটা, তাহলে অতএব মোট লাভ ইকুয়াল টু কত 3x যোগ 8x যোগ 5x, তাহলে কত 5 3 8 আর 8 16x। এবার এক্সের মান কত বেরোলো 30, তাহলে 16 ইন্টু 30, 3 16 কত 48, 480 টাকা। তাহলে মোট লাভ কত 480 টাকা। বোঝা গেল? এই অঙ্কটা কি একটু ইউনিক টাইপ মনে হচ্ছে নাকি? সচরাচর এইভাবে করায় না অংশীদারি কারবারের অঙ্কগুলো, তো ঠিক আছে যাকে নেক্সট অঙ্ক চলে যায়। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো একটু, 4-এর 3 নম্বর অঙ্ক। এবার 4-এর 3 নম্বর অঙ্ক দেখা যাচ্ছে তো, এত এবং এত এর মধ্যে কোনটি বড়, এটা কীভাবে বের করবো, এত এতর মধ্যে কোনটি বড়। তাহলে বড় বের করার জন্য আমরা কী করবো, এটাকে স্কোয়ার করে দেবো। তাহলে √15 স্কোয়ার করার পর যেটা মনে হবে আমার বড় সেটাই হয়ে যাবে বড়, √3 হোল স্কোয়ার, আর কত √10 যোগ √8 তার হোল স্কোয়ার। এবার যদি এটার হোল স্কোয়ার করি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাহলে a স্কোয়ার মানে কত 15 যোগ 3 যোগ কত 2 ডট 3 15 কত 45। এবার এটা যদি করি তাহলে কত হয়ে যাবে 10 যোগ 8 যোগ 2 ইন্টু 8 10 কত 80। তাহলে দেখো 15 আর 3 যোগ করলেও 18 হয়, 10 আর 8 যোগ করলেও 18 হয়, কিন্তু এই দুটার মধ্যে থেকে দেখো √80 ভ্যালু √45 চেয়ে বড় না, তাহলে অতএব √80 গ্রেটার দেন কত হয়ে যাচ্ছে √45, তার মানে কোনটা বড় হয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই বড় হয়ে যাচ্ছে। তাহলে অতএব √10 প্লাস √8 ইজ গ্রেটার দেন √15 প্লাস √3। ক্লিয়ার? লেখাগুলো দেখা যাচ্ছে না? স্কেচ পেন দিয়ে করবো, স্কেচ পেন দিয়েই করি। তারপরে দেখো 4 নাম্বারটা কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত। এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, ভেদ ধ্রুবক তিনটির গুণফল বের করতে বলেছে। তাহলে করা যাক, ভেদ ধ্রুবক কী কী বেরোচ্ছে 4 নাম্বার অঙ্ক, কত 4 4-এর
4। এবার মনে হয় একটু বেটার হলো না, 4 নম্বর অঙ্ক করতে। তাহলে কত আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই আছে, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই। আবার কত আছে, ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড। একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ কোনটা বেটার হচ্ছে, কলমটা না স্কেচ পেনটা। এবং জেড প্রপোর্শনাল টু এক্স। এবার এখান থেকে যদি এটা উঠিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, কে ওয়ান ওয়াই। এটার ভেদ ধ্রুবক আমি কে ওয়ান ধরে নিচ্ছি। এটা কত হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু কে টু জেড। এটার ভেদ ধ্রুবক আমি কে টু ধরে নিচ্ছি। জেড ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, কে থ্রি এক্স। এটার ভেদ ধ্রুবক আমি কে থ্রি ধরে নিচ্ছি, যেখানে কি হয়ে যাচ্ছে কে ওয়ান কে টু আর কে থ্রি কী হয়ে যাচ্ছে, ভেদ ধ্রুবক, তাই তো। এবার দেখো এখান থেকে কে ওয়ানের ভ্যালু তাহলে কত বেরোচ্ছে, কে ওয়ানের ভ্যালু কত বেরোচ্ছে তাহলে এক্স বাই ওয়াই। কে টুর ভ্যালু কত বেরোচ্ছে, ওয়াই বাই জেড। আর কে থ্রির ভ্যালু কত বেরোচ্ছে, জেড বাই এক্স। এবার এই তিনটে যদি গুণ করে দিই, কে ওয়ান ডট কে টু ডট কে থ্রি, তাহলে কত হয়ে যাচ্ছে, এক্স বাই ওয়াই ডট ওয়াই বাই জেড ডট জেড বাই এক্স। তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট, ওয়াই ওয়াই ক্যান্সেল আউট, জেড জেড ক্যান্সেল আউট। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1। তাহলে অ্যান্সার তুমি লিখে নিতে পারবে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1। ওকে, ক্লিয়ার। এবার পরের অঙ্কে চলে যাচ্ছি, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি আছে, 5 নম্বর অঙ্ক, এবিসিডি আয়তকার, এবিসিডি একটি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং ওবি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে ও এ কত, ভুল আছে অঙ্কটা। এবিসিডি আয়তক্ষেত্রের দ্বারা একটু, এবিসিডি আয়ত, এটা মেবি ওডি হবে, হ্যাঁ ওবি হবে না, এটা ওডি হবে। এই যে এই পোর্শনটা আছে ওবি না ওডি হবে। তাহলে ছবিটা আঁকানো যাক। ছবিটা হয়ে যাবে তোমার, এই যে একটা আয়তক্ষেত্র আছে, এই যে একটা আয়তক্ষেত্র আঁকলাম, আয়তক্ষেত্রের মাঝখানে ও বিন্দুটা এমনভাবে আছে, এটা ও বিন্দু। এবার আয়তক্ষেত্রের নাম দিয়ে দাও তোমার এ বি সি ডি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি সি ডি নাম দিয়ে দিলাম। তাহলে কত আছে, ওবি। ওবি এবার ড্র করো, এই যে ওবি ড্র করলাম, ওবি। আর এটা ওডি বললাম না, ওডি। তাহলে ওডিও ড্র করলাম। এবার ওসি আর ওএ, এরকমভাবে বিন্দুটা আছে এমনভাবে। হ্যাঁ, এবার যে এই আয়তক্ষেত্রটা থেকে আমরা একটা উপপাদ্য পড়েছি, উপপাদ্য থেকে আমরা জানি কি, এটা স্কোয়ার, এই যে এইটুকুটা স্কোয়ার যোগ এইটুকুটা স্কোয়ার, আবার কি হয়ে যায়, এইটুকুটা স্কোয়ার যোগ এইটুকুটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি জানি, আমরা এখান থেকে কি জানি, ও এ স্কোয়ার যোগ ওসি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার যোগ ওডি স্কোয়ার। এটা আমরা জানি এখান থেকে। এবার আমার ভ্যালু কী কী দেওয়া আছে এখান থেকে দেখো, ওবির ভ্যালু দেওয়া আছে, ওবির ভ্যালু কত দেওয়া আছে 6। আর এটা বললাম কি ভুল আছে, এটা কত হয়ে যাবে, সরি এটা ওডি হয়ে যাবে। হ্যাঁ, এটা ওবি দেওয়া আছে, এটা ওডি হয়ে যাবে। তাহলে ওডির ভ্যালু কত দেওয়া আছে, ওডির ভ্যালু 8 আর ও এর ভ্যালু কত দেওয়া আছে 5। তাহলে আমাকে ওসি বের করতে হবে। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে ওসি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে এখান থেকে, ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার যোগ ওডি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, তাই তো। এবার ওবি স্কোয়ার মানে কত, 6 স্কোয়ার যোগ ওডি স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার। তাহলে 36 যোগ 64, সরি 28 64 মাইনাস 25। তাহলে এটা করলে কত হয়ে যাচ্ছে ক্যালকুলেশন, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 36 আর 64 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 36 আর 64 যোগ করলে কত হয়ে যাচ্ছে 100 মাইনাস 25, তার মানে কত 75 হয়ে যাচ্ছে। তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 75 হয়ে যাচ্ছে। তাহলে ওসি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, √75 প্লাস মাইনাস। এবার যেহেতু দেখো এটা ডিস্টেন্স বোঝাচ্ছে, তার মানে কি এখানে আমি পজিটিভ সাইন নেব, টেকিং পজিটিভ সাইন, তাই তো। আর ওসিটা কি, কারণ পজিটিভ সাইন নিচ্ছি কারণ ওসি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বা দূরত্বকে বোঝাচ্ছে। তাহলে এখানে কত হয়ে যাবে, প্লাস √75, তার মানে কত 5√3 ইউনিট। ক্লিয়ার। এবার নেক্সট অঙ্কে চলে আসছি।
নেক্সট অঙ্ক কত নম্বর? 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? এবার দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি 4 সেমি, এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? এবার দেখো, বৃত্তের ভিতর দুটি জ্যা পরস্পর লম্ব হবে কখন হবে? যখন হচ্ছে জ্যা দুটো এমনভাবে থাকবে যাতে হচ্ছে, দেখো মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, একটা আমরা থিওরাম পড়েছিলাম না? দেখো তো থিওরামটাতে কী ছিল? এই যে একটা বৃত্তের এটা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসের উপরে যে দুটো জ্যা টানলাম, তাহলে এই জ্যায়ের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায়। কেন হয়? কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার এখানে সেম জিনিস বলেছে যে হচ্ছে জ্যা দুটি পরস্পর লম্ব হবে, তার মানে যে বৃত্তের ছবিটা হবে, বৃত্তের ছবিটা কীরকম হবে? এরকম হবে। তাহলে আঁকানোর চেষ্টা করি 6 নম্বর অঙ্কটা, 4-এর 6। তাহলে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, বৃত্তের এটা কী হয়ে গেল? ব্যাস হয়ে গেল। এবার জ্যা দুটো এইভাবে কনসিডার করছি, এইখান থেকে এইখান থেকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। কারণ কি জানি আমরা? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা নাম দিয়ে দাও এবি, এটা এসি। এবি এসি, এবির ভ্যালু কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। এবির ভ্যালু কত দেওয়া আছে? এসি কত দেওয়া আছে? এটাকে বি নিয়ে নিচ্ছি আর এটাকে সি নিয়ে নিচ্ছি, তাহলে ছবিটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এবি আর এসি ইকুয়াল টু দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাই তো? এবার এটাকে সেন্টারটাকে ও। এবার আমরা জানি, এখানে কারণটা লিখে দেবে, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব জ্যা এসি পারপেন্ডিকুলার টু কত হয়ে যাবে? এবি। এবির উপর এসিটা লম্ব হয়ে যাবে, এবং সিবি ইজ ইকুয়াল টু কী? এখানে ব্যাস, ও কি কেন্দ্র, ও কি আছে এখানে? কেন্দ্র। ও কি হচ্ছে? কেন্দ্র। ও যদি কেন্দ্র হয়ে যায়, তা ও কেন্দ্র, তাহলে দেখো এবার, তাহলে অতএব ট্রায়াঙ্গেল এবিসি থেকে কী পাচ্ছি? এবিসি থেকে কী পাচ্ছি? দেখো এটা কি হয়ে যাচ্ছে? লম্ব, এটা ভূমি, এটা কি হয়েছে? অতিভুজ। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? সিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। এবার ভ্যালু বসিয়ে দাও। এসির ভ্যালু কত ছিল? এসির ভ্যালু 3 স্কোয়ার, এবি ভ্যালু কত ছিল? 4 স্কোয়ার। সিবি স্কোয়ার, তাহলে সিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 3 দিকে 9, 4 4 16, 25 বেরোবে। তাহলে এখান থেকে সিবির ভ্যালু কত বেরোবে? 5 বেরিয়ে যাচ্ছে, সিবির ভ্যালু 5 বেরিয়ে যাচ্ছে। তাহলে অতএব ব্যাস কত হয়ে যাচ্ছে? 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 5/2 ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। চলে আসি 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 4-এর 7। কী বলেছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজ PQRS, একটি বৃত্তস্থ গেল কোথায়? একটি বৃত্তস্থ চতুর্ভুজ PQRS এর কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে তোমার হচ্ছে কোণ PRS ইকুয়াল টু 65 ডিগ্রি এবং কোণ RQS ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে কোণ SQP ও RSP এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ছবিটা আঁকানোর চেষ্টা করি। PQRS একটা চতুর্ভুজ, বৃত্তের মাঝখানে এই একটা বৃত্ত হলো, যাকে কোনো রকমে হয়েছে। এবার বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকানোর চেষ্টা করি। পি কিউ আর এস, বৃত্তের PQRS। এবার
কর্ণদ্বয় আঁকি, এটা কর্ণ আর এটা একটা কর্ণ, পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? এক্স বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এবার দেখো, এবার আমার কি দেওয়া আছে? কোণ PRS 65 ডিগ্রি, কোণ PRS 65 ডিগ্রি, এটা দেওয়া আছে কত? 65 ডিগ্রি। আর কোণ কত দেওয়া আছে? RQS 45 ডিগ্রি, তাহলে RQS 45 ডিগ্রি মানে এটা দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে লাগবে SQP, SQP মানে কোনটা? SQP মানে এই অ্যাঙ্গেলটা বের করতে লাগবে, আর RSP মানে এই টোটাল অ্যাঙ্গেলটা বের করতে লাগবে। ওকে, এবার দেখো আমি তোমার হচ্ছে এইখান থেকে PS চাপটাকে যদি লক্ষ্য করি, চাপ PS থেকে PS চাপটাকে যদি আমি লক্ষ্য করি, তাহলে PS চাপ দিয়ে এই কোণটাও গেছে, PS চাপ দিয়ে এই কোণটাও গেছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সেম হয়ে যাচ্ছে না? তাহলে চাপ PS থেকে কি পাচ্ছি? কোণ P মানে এই PRS ইকুয়াল টু কোণ কি হয়ে যাচ্ছে? SQP বা PQS, আমাকে এখানে কি চেয়েছে? SQP, তাহলে কোণ SQP আর PRSটা সেম হয়ে যাচ্ছে, কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 65 ডিগ্রি। তাহলে এখান থেকে SQP এটা 65 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে অতএব কোণ PQR কত হয়ে যাচ্ছে? PQR কত হয়ে যাচ্ছে? কোণ SQP যোগ কোণ RQS মানে কত ডিগ্রি? 65 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 110 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো? আবার আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়, তার মানে এই যে টোটাল কোণটা আর এই কোণটার যোগফল কত হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যে বিপরীত কোণদ্বয় যেহেতু পরস্পর সম্পূরক হয়, তাহলে কি হয়ে যাবে? কোণ PQR যোগ কোণ PSR ইকুয়াল টু কত? 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমাকে এবার আর কি বের করতে লাগবে? PSR বের করতে লাগবে। তাহলে PSR ইকুয়াল টু কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস PQR, তার মানে মাইনাস PQR কত? 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি, তার মানে 110 ডিগ্রি মানে কত? এটা 70 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেলো, একটা কত বেরোলো? 65 ডিগ্রি, আর একটা কত বেরোলো? 70 ডিগ্রি। সরি, এই যে 70 ডিগ্রি, সরি 70 ডিগ্রি। তাহলে হয়ে গেল এই অঙ্কটা। এবার নেক্সট অঙ্কে চলে আসছে, 8 নম্বর অঙ্কটা ফটাফট করে ফেলি। 8 নম্বর অঙ্কটা কী আছে? এটা তো সোজা অঙ্ক, এটা করেছো তোমরা। 8 1 2 3 কত আছে? tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি। এটাকে তো পারবে করতে সবাই। আচ্ছা, tan 1 ডিগ্রিকে tan 1 ডিগ্রি রাখছি, ইন্টু tan 2 ডিগ্রিকে 2 ডিগ্রি রাখছি, ইন্টু tan 3 ডিগ্রি। এরকম করে যেতে 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 কত দূর যাবে? যেতে যেতে মাঝখানে কত আসবে? tan 44 ডিগ্রি ইন্টু tan কত ডিগ্রি আসবে? 44 ডিগ্রি 45 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি। এরকম করতে করতে ইন্টু ইন্টু ডট 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 করতে করতে কত আসবে? tan 88 ডিগ্রি আর tan 89 ডিগ্রি, এরকম আসবে তো। এবার দেখো tan 1 tan 2 এরকম চলতে চলতে কত আসছে? tan 44 আসছে, ইন্টু tan 45 ডিগ্রির মান কত? 1 ইন্টু tan 46কে কত লেখা যায়? tan 90 মাইনাস 44 ডট ডট tan 88কে কত লেখা যায়? tan 90 মাইনাস 2, আর tan 89কে কত লেখা যায়? tan 90 মাইনাস 1। তাহলে এটা কত হয়ে যাবে? tan 1 ইন্টু tan 2 ডিগ্রি ডট ডট tan 44 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস 44 মানে কত? cot 44, আবার cot 44 মানে কত? 1/tan 44, তাই কি না? বা cot 44ই লিখছি, ডট 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 এটা কত হয়ে যাবে? তাহলে cot 2 ডিগ্রি আর এটা cot 1 ডিগ্রি। এবার cot 1 ডিগ্রি আর tan 1 ডিগ্রি, cot মানে কত? 1/tan, তাহলে এইটা আর এটা কেটে গেল। একইরকমভাবে এটা 2 আর এটা 2 কেটে যাবে, আর এখানে tan 44 এরকম মাঝখানে যতগুলো আছে সবগুলো কেটে কুটে কত পড়ে থাকবে? আলটিমেটলি অ্যান্সার 1। বোঝা গেল?
এবার নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্কটা কত আছে? এই অঙ্কটা তো মানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক মনে হচ্ছে আমার, এটা অনেকবার রিপিট করছে। 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা বইয়েও আছে, বইয়ের অঙ্ক এটা, তবুও করে দিচ্ছি দেখো। IX 10 নম্বর অঙ্কটা কি বলেছে? sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে কি লেখা যায়? এই সাইন টু দি পাওয়ার 6 এখানেই করছি। সাইন টু দি পাওয়ার 6কে কত লেখা যায়? সাইন স্কোয়ার, তার মাথায় কত লেখা যায়? কিউব। এটাকে কত লেখা যায়? স্কোয়ার, তার মাথায় কত লেখা যায়? কিউব। তাহলে এটাকে যদি ফর্মুলায় ফেলি তাহলে কত হয়ে যাবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার মানে কত? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে? সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস কস টু দি পাওয়ার 4 আলফা, আর এখানে কত হয়ে যাবে? 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই তো? এবার দেখো এইটার কত হয়ে যাবে? সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা 1 হয়ে যাচ্ছে, ইন্টু এটাকে কত? সাইন টু দি 1 ইন্টু এটা মানে যা আছে তাই হবে, তার মানে কত? সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে দেখো এই সাইন টু দি পাওয়ার আলফাকে কত লেখা যায়? সাইন স্কোয়ার আলফা, তার মাথায় হোল স্কোয়ার, এই যে এই মাইনাস আর এই প্লাস মিলে কত হয়ে যাবে? প্লাস 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস এটাকে কত লেখা যায়? কস স্কোয়ার আলফা, তার মাথায় হোল স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে কত লেখা যাবে? সাইন স্কোয়ার আলফা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা যোগ করলে কত হয়ে যাচ্ছে? 1, তার মাথায় স্কোয়ার, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? 1। ক্লিয়ার? তারপরে 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা কী বলেছে? দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত বের করতে বলেছে। তাহলে দেখো 10 নম্বরটা, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এবং ভূমির পরিধির অনুপাত এত হলে তাদের আয়তনের অনুপাত। তাহলে ধরে নাও, ধরি চোঙ দুটির উচ্চতা h ও 2h, পরিধি 3k ও 4k, তাই তো? এবার দেখো আয়তন আমরা কি জানি? তাহলে প্রথম চোঙের আয়তন, আচ্ছা এটা এইভাবে করব না। দেখো ভূমির পরিধি কত দেওয়া আছে? 4k আর 3k, তাহলে এটা কাটি, এবং ব্যাসার্ধ ধরে নাও R1 ও R2। তাহলে শর্ত মতে 2 পাই R1 ইকুয়াল টু কত হয়ে যাবে? 3k, ও 2 পাই R2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 4k। তাহলে এখান থেকে R1 ইজ ইকুয়াল টু কত? 3k বাই 2 পাই, আর R2 ইজ ইকুয়াল টু কত? 4k বাই 2 পাই। তাহলে অতএব ফার্স্ট চোঙের আয়তন ইজ টু সেকেন্ড চোঙের আয়তন কত হয়ে যাবে? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার R1 স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু কত আছে? এইচ ইজ টু সেকেন্ড চোঙের আয়তন কত? পাই R2 স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু কত আছে? এখানে 2h আছে, তাহলে 2h। তাহলে দেখো এবার এখান থেকে ক্যালকুলেশন করি, পাই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে R1 স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 3
3k/2 তার হোল স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে 9k²/4 আর এই এইচ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ইস টু কত r2 স্কোয়ারের ভ্যালু কত 16k²/4 ইন্টু 2 হয়ে যাচ্ছে। k² ক্যান্সেল আউট, পাই স্কোয়ার ক্যান্সেল আউট, 4 ক্যান্সেল আউট। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 9:16 এটাই হয়ে যাচ্ছে চোঙ দুটির আয়তনের অনুপাত। তারপরে 11 নম্বর অঙ্কটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12 সেমি এবং আয়তন 100 পাই। ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরে নাও শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে r সেমি, তাহলে xi ধরি শঙ্কুটির ব্যাসার্ধ যদি r সেমি হয়ে যায় এবং শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে প্রদত্ত 12 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হয়ে যাবে? তাহলে অতএব শর্তমতে শঙ্কুর আয়তন কত 1/3 পাই r²h মানে কত 12 = 100 পাই ক্যান্সেল আউট হয়ে গেল। 3 দিয়ে 12কে কাটলে 3 × 4 = 12, 4 দিয়ে 100কে কাটলে 4 × 25 = 100, তাহলে r² কত 25, তাহলে r কত বেরোবে 5। বোঝা গেল? তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 5। অতএব ব্যাসার্ধ তারপরে 11 নম্বর অঙ্কটা করি। 11 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, ey কত দেওয়া আছে xi - 25/10 সামেশন fi ui = 20 দেওয়া আছে, সামেশন fi 100 দেওয়া আছে। তাহলে x ড্যাশের মান নির্ণয় করতে বলেছে। x ড্যাশের মান কত হয়ে যাবে, x বারের মান কত হয়ে যাবে, x বারের মান হয়ে যাবে a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h। আচ্ছা, এইখান থেকে তাহলে এর মান কত বেরোবে, এর মান হয়ে যাবে হচ্ছে এটা 25 যোগ fi ui এর মান কত 20, fi এর মান কত 100 ইন্টু h এর মান কত এখানে 10। কারণ আমরা কি জানি ui আমরা কি জানি জানি আছে আমরা xi মাইনাস a/h। তাহলে এটা যদি তুলনা করি আমি, তাহলে দেখো এখান থেকে এর মান কত বেরোবে 25, h এর মান বেরোবে 10। তাহলে ক্যালকুলেশন করলে আমার কত বেরোচ্ছে 25 যোগ 2, তার মানে কত 27। এটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, ডান। ঠিক আছে, তাহলে আজকে এতখানি তো আছে, হ্যাঁ এতখানি থাকছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সো ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদেরকে, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর কোনো রকমের মতামত যদি জানানোর থাকে কমেন্টে জানাও। আর অবশ্যই নিচে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থেকো, ওখানে আপডেটগুলো পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।